বিসমিল্লাহির রহমানির রহিম। স্টাডি বার্ডসের বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অপরিচিতা গল্পের লেখক পরিচিতি সম্পর্কে এবং পাঠ পরিচিতি সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে গল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। শুরুতেই বলে রাখি, আমাদের প্রত্যেকটা গল্প আমরা 3টা পার্ট অর্থাৎ 3টা ক্লাসের মাধ্যমে নিয়ে থাকব। এর ফার্স্ট ক্লাসে আমরা লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করব, ফার্স্ট ক্লাসে লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি আলোচনা করবে, আর সেকেন্ড ক্লাসে গল্প সম্পর্কে আলোচনা করা হবে। আর এই লেখক পরিচিতি গল্প পড়ানোর পরে যদি যে কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে ফেসবুকে অবগত করবেন, তাহলে 3য় নম্বর ক্লাসে সেগুলো সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে অপরিচিতা গল্পের শুরুতে আমরা লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করব। অপরিচিতা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর। তার বংশীয় পরিচয়ের মধ্যে তার পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার মাতা হচ্ছে সারদা দেবী। তার জন্ম 7ই মে 1861 খ্রিস্টাব্দ, আর বাংলা সন হচ্ছে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। তার জন্মের স্থান হচ্ছে ভারতের কলকাতা প্রদেশের জোড়াসাঁকো গ্রামে। এখানে যে পয়েন্টগুলো মনে রাখতে হবে ইন্ডিকেট করে দিতেছি। তার ছদ্মনামটা মাস্ট বি মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর, এটা ভুললে চলবে না, অবশ্যই মনে রাখতে হবে। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার মাতার নাম সারদা দেবী। এই 3টা পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে। সাথে জন্ম তারিখ মাস্ট বি মনে রাখতে হবে, 7ই মে 1861 খ্রিস্টাব্দ, এবং বাংলাটা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। এখানে যে পয়েন্টগুলো মনে রাখেন সেটা আবার দেখেন। ভানুসিংহ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর, পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী, এবং তার জন্ম তারিখ 7ই মে 1861 খ্রিস্টাব্দ। তার জন্মের স্থান ভারতের কলকাতা প্রদেশের জোড়াসাঁকো গ্রামে। আপনারা বাংলার যে নোট বানাবেন সেই নোটের মধ্যে অবশ্যই নোট বানাবেন বাংলার, যে সেখানে অবশ্যই নামের সাথে ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা লিখে রাখবেন, এবং পিতা এবং মাতার নাম লিখে রাখবেন, সাথে জন্ম তারিখ এবং জন্মের স্থানটা লিখে রাখবেন। বইয়ের মধ্যে যে কবি পরিচিতি দেওয়া আছে সেখানে পড়লে হয়তোবা অনেকটা গোলমাল লাগতে পারে, তো আপনারা একটা খাতার মধ্যে প্রত্যেকটা গল্পের কবি পরিচিতিগুলো সাজিয়ে নেবেন, তাহলে পড়তে সুবিধা হবে। তো যেগুলো বললাম এগুলো আপনারা নোটের মধ্যে লিখে রাখলে ইনশাল্লাহ পরবর্তীতে পড়তে সুবিধা হবে। তার শিক্ষা জীবন এটা ততটাও গুরুত্বপূর্ণ না, যদি আপনারা চান তো মনে রাখতে পারেন। তাই নিয়ে বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল এবং বেঙ্গল একাডেমি আর সেন্ট জেভিয়ার্স স্কুলের মধ্যে পড়াশোনা করেন, এটা মনে না রাখলেও সমস্যা নেই। পরবর্তী প্যারাটা হচ্ছে পেশা, তার পেশা এবং কর্মজীবন। তো আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন জমিদার বংশের ছিলেন তিনি। তো এ কারণে তিনি বাবার জমিদারি দেখাশোনা করেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর একজন জমিদার বংশের ছেলে ছিলেন, যার কারণে তিনি তেমন কোনো পেশা বা কর্মের সাথে জড়িত ছিলেন না। তিনি তার বাবার জমিদারি দেখাশোনা করেছেন। তো তিনি তার বাবার জমিদারি দেখাশোনা করার জন্য কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘকাল অবস্থান করেন। অর্থাৎ তার বাবার জমিদারি দেখাশোনা করার জন্য কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুর, এই 2টা স্থানে তিনি দীর্ঘকাল অবস্থান করেন তার বাবার জমিদারি দেখাশোনা করার জন্য। এখানে যে জিনিসটা লেখা নাই কিন্তু মনে রাখতে হবে সেটা হচ্ছে, তিনি তার বাবার জমিদারি দেখাশোনা করার জন্য কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘকাল অবস্থান যখন করেন, তখন তার ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয় এই সময়টাকে। অর্থাৎ তিনি যখন কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থান করেন, এই সময়ে তার সোনার তরী কাব্যগ্রন্থ সহ তার বিশেষ কাব্যগ্রন্থগুলো রচনা করেন, এবং এই সময়টাকে কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে যে সময়টা অবস্থান করেন সেই সময়টাকে ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয়। এটা আপনারা নোটের মধ্যে অবশ্যই লিখে রাখবেন। এরপর আসি পুরস্কার এবং সম্মাননা। রবীন্দ্রনাথ ঠাকুর কী পুরস্কারে ভূষিত হয়েছেন এবং সম্মাননা। তিনি নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে, আবার কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধি লাভ করেন 1913 সালে। তাহলে এখানে সাল 2টা একই, 1913 সাল, এটা 1913 সাল।
তাহলে সাল দুটো মনে রাখা যাবে। 1913 সালে নোবেল পুরস্কার পান, আবার 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধি পান। এরপর আরও তিনি ডিলিট উপাধি দুইটা জায়গা থেকে পান, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও ডিলিট উপাধি পান 1936 সালে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান 1940 সালে। তাহলে এখানে কীভাবে মনে রাখা যাবে? 1913 সাল দিয়ে দুইটা মনে রাখা যাবে। 1913 সালে নোবেল পুরস্কার পান, আবার 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও ডিলিট উপাধি পান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান 1936 সালে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান 1940 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ, বাংলা সন হচ্ছে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন, আর বাংলা সনটা হচ্ছে 22শে শ্রাবণ 1348। রবীন্দ্রনাথ ঠাকুর যে স্থানে মৃত্যুবরণ করেন সেটা হচ্ছে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। কলকাতার মধ্যে তার যে জোড়াসাঁকোতে ঠাকুরবাড়ি আছে, সেই ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। তো মৃত্যু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে মনে রাখা যাবে, এবং যে পয়েন্টগুলো ইন্ডিকেট করে দেওয়া হয়েছে সেই পয়েন্টগুলো নোটের মধ্যে তুলে রাখবেন। এবং সাহিত্য সাধনা, এটা আলাদা করে একটা প্যারা করা হয়েছে। সাহিত্য সাধনাটা মনে রাখা একটু কঠিন হয় সবার জন্য, তো এটা একটু সংক্ষেপে সাজায় দেওয়া হয়েছে, যেভাবে আপনারা মনে রাখতে পারবেন। তার লেখা ছোট গল্প ভিখারিনী, এটা লেখেন তিনি 1284 বঙ্গাব্দে 16 বছর বয়সে। বইয়ের মধ্যে লেখক পরিচিতি আরও অনেক কথা বলা আছে, যেগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ পড়তে হবে না আর কি। এখান থেকে যেগুলো দিতেছি সেগুলো আপনারা নোটের মধ্যে লিখে রাখবেন, তাতেই পড়া ইনশাআল্লাহ অনেকটা সহজ হবে। লেখক পরিচিতি বইয়ে যেটা আছে সেটা এখনই আপনারা পড়ার দরকার নেই। তো প্রথম লেখা ছোট গল্প হচ্ছে ভিখারিনী, 1284 বঙ্গাব্দে 16 বছর বয়সে তিনি লেখেন। যেভাবে দেওয়া আছে এইভাবে আপনারা নোটে তুলে রাখেন, সমস্যা নেই। সর্বশেষ গল্প হচ্ছে মুসলমানের গল্প, এটা তার প্রথম লেখা ছোট গল্প ভিখারিনী, সর্বশেষ গল্প হচ্ছে মুসলমানের গল্প। ওকে, এবার আসি উপন্যাসে। উপন্যাস প্রায় কয়েকটা আছে, যেটা মনে রাখা একটু কঠিন হয়, তো দেখি আমরা। উপন্যাস হচ্ছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ। তো এই উপন্যাসগুলো মনে রাখতে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে যে প্রত্যেকটা পরীক্ষাতেই কম বেশি প্রশ্ন আসে, তো তার উপন্যাসগুলো মনে রাখাটা একটু ইম্পর্টেন্ট। তার উপন্যাসগুলো মনে রাখার জন্য এই টেকনিকটা ব্যবহার করতে পারেন, যে চোখের বালি গোরা মিয়া শেষের কবিতা পড়ে চতুরঙ্গ দিয়ে ঘরে বাইরে যোগাযোগ করতেন। এটা জাস্ট মনে রাখার জন্যে। চোখের বালি গোরা মিয়া শেষের কবিতা পড়ে চতুরঙ্গ দিয়ে ঘরে বাইরে যোগাযোগ করেন। তাহলে চোখের বালি গোরা মিয়াটা বাদ যাবে, শেষের কবিতা পরে বাদ যাবে, চতুরঙ্গ দিয়েটা বাদ যাবে, ঘরে বাইরে যোগাযোগ করেনটা বাদ যাবে। যেগুলো বাদ দিতে বললাম এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে এগুলোই হচ্ছে তার উপন্যাস। এই বাক্যটা যদি মনে রাখা যায়, বাক্যটা মনে রাখলে তার উপন্যাসগুলো মনে রাখা যাবে ইনশাল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকগুলো এবার দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা এবং রক্তকরবী নাটকগুলো রচনা করেন। নাটকগুলো মনে রাখার শর্ট টেকনিক: রক্তরবীর রাজা, মুক্ত ডাকঘরে, অচল হয়ে আছেন। তাহলে এখানে রক্তরবী এটা দিয়ে মনে রাখতে হবে রক্তকরবী। রক্তরবী দিয়ে মনে রাখতে হবে রক্তকরবী। রাজা দিয়ে ডিরেক্ট এই যে রাজা। মুক্ত দিয়ে মনে রাখতে হবে মুক্তধারা। ডাকঘর, ডাকঘর দিয়ে ডাকঘরে যে ডিরেক্ট মনে রাখা যাবে। অচল শব্দটা দিয়ে মনে রাখতে হবে অচলায়তন। হয়ে এটা বাদ যাবে। আছেন, আছেন দিয়ে মনে রাখতে হবে, দুঃখিত আসেনও লাগবে না। তাহলে রক্তকরবী দিয়ে রক্তরবীর রাজা, ডাকঘরে অচল হয়ে আছেন। তাহলে রক্তরবী দিয়ে রক্তকরবী মনে রাখতে হবে, রাজা দিয়ে রাজা,
মুক্ত দিয়ে মুক্তধারা মনে রাখতে হবে, ডাকঘরে দিয়ে ডাকঘর, এবং অচল দিয়ে অচলায়তন। এই বাক্যটার মাধ্যমে এই কয়টা যদি নাটকের নাম মনে রাখা যায়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কী কী নাটক রচনা করেছেন, যে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এটা থেকে উত্তর দেওয়া যাবে। ওকে, এবার দেখাবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতিতে অবশ্যই লাগবে। তিনি দীর্ঘ 64 বছরে 95টি ছোট গল্প রচনা করেন, যা গল্পগুচ্ছে সংকলিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ 64 বছরে 95টি ছোট গল্প রচনা করেন, যা গল্পগুচ্ছে সংকলিত হয়। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যখন লেখালেখি শুরু করার পরবর্তী 64 বছরে তিনি 95টি ছোট গল্প লিখছেন। এই ছোট গল্পগুলা গল্পগুচ্ছ নামের একটা বইয়ের মধ্যে সংকলন করা হয়েছে। এই তথ্যটা লাগবে। পরবর্তী পেজে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুলো যে 3টা বিশেষ বইয়ের মধ্যে লেখা আছে, সে, গল্প স্বল্প এবং লিপিকা, এই 3টা বইয়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিশেষ গল্প লেখা আছে। এই 3টে বইয়ের নাম মনে রাখতে হবে, সে, গল্প স্বল্প, লিপিকা। এরপর আসি, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে সর্বপ্রথম ছোট গল্প লেখা শুরু করছেন। এই তথ্যটা মনে রাখতে হবে। তাহলে বিশেষ তথ্যের মধ্যে আমরা 3টা তথ্য পেলাম। এটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ 64 বছরে 95টি ছোট গল্প রচনা করেন, এবং এই ছোট গল্পগুলো গল্পগুচ্ছের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। আর সে, গল্প স্বল্প এবং লিপিকা, এই 3টি বইয়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য গল্প সংকলিত হয়। কিছু গল্প সংকলিত হয়, যেগুলো আর কি বিশেষ গল্প। তো রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প রচনা করেন, এই তথ্যটিও মনে রাখতে হবে। এই 3টা তথ্য বিশেষ তথ্য, এগুলো মনে রাখতেই হবে। এবার আসি পাঠ পরিচিতিতে। পাঠ পরিচিতিতে আমরা দেখি অপরিচিতা গল্পটি সবুজপত্র পত্রিকায় প্রকাশ করা হয়। এটা একটা পয়েন্ট। অপরিচিতা গল্পটি সর্বপ্রথম সবুজপত্র পত্রিকায় প্রকাশ করা হয়। কখন প্রকাশ করা হয়? 1914 সালে প্রকাশ করা হয়। এই 1914 সালে সবুজপত্র পত্রিকাটি প্রমোদ চৌধুরী সম্পাদিত করেন। প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার মধ্যে অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয়। অর্থাৎ সবুজপত্র যে পত্রিকা আসে, সেই পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। কত সালে? 1914 সালে। 1914 সালে সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগে গল্পটি লিখেছেন। পরবর্তীতে 1914 সালে এসে প্রমোদ চৌধুরী যখন সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন, ঠিক সেই সময় অপরিচিতা গল্পটি প্রকাশিত হয় প্রথম 1321 বঙ্গাব্দে। ওকে, এরপর আছে গল্পটি গ্রন্থভুক্ত হয় স্বল্প সপ্তক এ এবং পরে গল্পগুচ্ছ 3য় খণ্ডে। অর্থাৎ অপরিচিতা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর একটি গল্প আকারে লিখেছিলেন, কিন্তু পরবর্তীতে সেটি স্বল্প সপ্তক নামক যে গ্রন্থ আছে সেই গ্রন্থে, এবং পরবর্তীতে গল্পগুচ্ছ যে বই আছে সেই বইয়ের 3 নম্বর খণ্ডের মধ্যে এই অপরিচিতা গল্পটি সংযুক্ত করা হয়। তাহলে এখানে তথ্যটি হচ্ছে, অপরিচিতা গল্পটি স্বল্প সপ্তক নামক যে গ্রন্থ আছে সেই গ্রন্থে এবং গল্পগুচ্ছ গ্রন্থের 3য় খণ্ডে অপরিচিতা গল্পটি সংযুক্ত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের মাধ্যমে নারী পুরুষের একটা সম্মিলিতভাবে যৌতুক প্রথার বিরুদ্ধে একটা গল্প দাঁড় করিয়েছেন। এই গল্পের মধ্যে যৌতুক প্রথার বিরুদ্ধে একজন বাবা, তার একজন সন্তান এবং একজন বাবার চরিত্র তিনি দেখিয়েছেন, এবং যৌতুক প্রথার বিরুদ্ধে নারী এবং পুরুষের একটা সম্মিলিত কথোকথা তিনি শুনিয়েছেন। তো পরবর্তী ক্লাসে পাঠ পরিচিতির আরও বিস্তারিত আলোচনা করা হবে এবং গল্প সম্পর্কে আলোচনা শুরু করা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন আশা করি। আর নোট করার সুবিধার্থে আমি নোটগুলো আরেকবার দেখাচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এখন।